প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে করতে যাচ্ছি ইংলিশ দ্বিতীয় পত্রের একটি বেশ প্রচলিত এবং গুরুত্বপূর্ণ গ্রামার, যার নাম হচ্ছে ট্রান্সফরমেশন। আর আজকে আমরা করব এই ট্রান্সফরমেশন এর বাক্য পরিবর্তন এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গিয়ে আমরা বেশ কয়েকটা প্রকারভেদ পাই, আর এই প্রকারভেদগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, assertive to interrogative, assertive to imperative, assertive to optative, assertive to exclamatory, active voice to passive voice, positive comparative superlative এবং simple complex compound। আর এই অংশগুলো থেকে আজকে আমরা করতে যাচ্ছি affirmative to negative। affirmative to negative অর্থাৎ হা বোধক বাক্যকে না বোধক বাক্যে রূপান্তর করা। অন্যভাবে বলতে গেলে আমরা বলতে পারি বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে, অর্থাৎ বাক্যের অর্থ পরিবর্তন করা যাবে না কিন্তু বাক্যকে পরিবর্তন করা যাবে। বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে হা বোধক বাক্যকে না বোধক বাক্যে রূপান্তর করা। আর এটাই হলো মূলত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। প্রথমে আমরা বাংলায় বুঝে নেই ব্যাপারটিকে। বাংলায় হলে আমরা কিভাবে চেঞ্জ করতাম। এখানে হচ্ছে বাংলাদেশ একটি ছোট দেশ, এটাকে যদি আমরা নেগেটিভ করি অর্থের পরিবর্তন না করে, তাহলে দাঁড়াবে বাংলাদেশ একটি বড় দেশ নয়, অর্থাৎ ছোট দেশই বোঝানো হচ্ছে। দ্বিতীয়, শুধুমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারেন। এটাকে যদি নেগেটিভ করতে যাই তাহলে আমরা কিভাবে করতে পারি? সম্ভবত বাক্যটি এমন হবে, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারেন না। ছেলেটি নিয়মিত পড়াশোনা করে, ছেলেটি পড়াশোনায় অনিয়মিত নয়, অর্থাৎ নিয়মিতই বোঝাচ্ছে। এবং এটাকে নেগেটিভ করলে দাঁড়াবে হাবিব সর্বদা সত্য কথা বলে। তাহলে এটাকে নেগেটিভ করলে কি দাঁড়াচ্ছে? অর্থ অপরিবর্তিত রেখে হাবিব কখনো মিথ্যা বলে না। আমরা দেখে নিই যে আমাদের উত্তরগুলো কেমন দাঁড়ায়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারছি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যদি আমরা বাংলা বাক্য পরিবর্তন করার নিয়ম হতো তাহলে আমরা কিভাবে করতাম। যেহেতু ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, আর এই ভাষায় আমাদেরকে পরিবর্তন করতে হলে আমাদের স্বদেশীয় বা মাতৃভাষা নয়, যার কারণে আমাদেরকে কিছু নিয়মকানুনের উপর ভিত্তি করে পরিবর্তন করলে পরিবর্তনটা অনেকটা সহজতর হয়। তো নিয়মকানুনের এই পর্যায়ে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে 4টি নিয়ম উপস্থাপন করা হয়েছে। অনলি বা এলন দিয়ে 1, 2, 3 প্রথম 3টি নিয়ম, এবং চতুর্থ নিয়মটি হচ্ছে এভরি শব্দটি দিয়ে। তো অনলি বা এলন যদি ব্যক্তি বোঝানো হয় তাহলে তার পরিবর্তে আমরা ব্যবহার করব নান বাট। যদি অনলি বা অ্যালোন দ্বারা বস্তু বোঝানো হয় তার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি নাথিং বাট। যদি অনলি বা অ্যালোন দ্বারা সংখ্যা বোঝানো হয় তার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি নট মোর দেন অথবা নট লেস দেন। আর যদি বাক্যে এভরি শব্দটি উল্লেখ থাকে তাহলে এভরি শব্দটির পরিবর্তে দেয়ার ইজ নো ডট 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 বাট। যেমন এভরি মাদার, তাহলে আমরা দিব দেয়ার ইজ নো মাদার বাট। যদি এখানে থাকে এভরি স্টুডেন্ট, আমরা দিব দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট, তারপর বাকি অংশ। যদি থাকে এভরি বয়, তাহলে আমরা এখানে দিব দেয়ার ইজ নো বয় বাট। তো এইভাবে আমরা সমাধান করব। তো আমরা উদাহরণগুলো দেখে নিই। যেমন প্রথম বাক্যটির উদাহরণ হচ্ছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে এখানে, আর এই অনলি শব্দটির পরিবর্তে নান বাট বসেছে। বাক্যের বাকি অংশ ঠিক যা ছিল তাই রয়ে গিয়েছে। আমরা দ্বিতীয় নিয়মের উদাহরণটি দেখে নিই, যেখানে অনলি দিয়ে বস্তুকে বোঝানো হয়েছে, যার পরিবর্তে বসবে নাথিং বাট। এখানে আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ অনলি সাম বুকস অন দ্য টেবিল। এখানে অনলি শব্দটি দিয়ে সাম বুকস কিছু বই অর্থাৎ বস্তুকে বোঝানো হচ্ছে, যার কারণে এইখানে অনলি শব্দটির পরিবর্তে আমরা নাথিং বাট ব্যবহার করেছি। এবং একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবে যে আমাদের দুইটি বাক্যের বাকি অংশ যা ছিল তাই রয়ে গেছে, শুধুমাত্র অনলি শব্দটির পরিবর্তে আমরা নাথিং বাট ব্যবহার করেছি। তৃতীয় ধাপে রয়েছে অনলি বা অ্যালোন দিয়ে যদি সংখ্যা বোঝানো হয় সেক্ষেত্রে আমাদের বসছে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে এখানে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই ব্যাপারটাকে। আই হ্যাড অনলি 5 টাকা ইন মাই পকেট ডিউরিং মাই গোয়িং টু স্কুল। অর্থাৎ আমি স্কুলে যাওয়ার সময় আমার পকেটে মাত্র 5 টাকাই ছিল। বিশাল সম্পদ 5 টাকা। তো অনলি শব্দটির পরিবর্তে নট মোর দেন, যেহেতু অনলি শব্দটি দিয়ে 5 টাকা মানে একটা সংখ্যাকে বোঝানো হয়েছে, সুতরাং বাক্যের অন্যান্য অংশ অপরিবর্তিত রয়েছে, শুধুমাত্র অনলি শব্দটির পরিবর্তে নট মোর দেন ব্যবহার করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এভরি শব্দটিতে চলে যাচ্ছি। এইখানে যা বলা হয়েছিল এভরি শব্দটির পরিবর্তে আমরা ব্যবহার করব দেয়ার ইজ নো ডট ডট বাট। তো এভরি মাদার থাকলে দেয়ার ইজ নো মাদার বাট। যদি থাকে এভরি ফার্মার
তাহলে এখানে হবে দেয়ার ইজ নো ফার্মার বাট। যদি বলা হয় এভরি গার্লস তাহলে হবে দেয়ার ইজ নো গার্লস বাট। তো আমরা একটা নিয়ম দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে এভরি লার্নার ওয়ান্টস টু মেক গুড রেজাল্ট, প্রতিটা শিক্ষার্থী ভালো ফলাফল করতে চায়। তাহলে এভরি শব্দটির পরিবর্তে দেয়ার ইজ নো, এভরি শব্দটির সাথে লার্নার ছিল, এই নো এর পর লার্নার বসেছে, তারপর বাট, তারপর ওয়ান্টস থেকে শুরু করে একদম রেজাল্ট পর্যন্ত ঠিক যা ছিল তাই রয়ে গিয়েছে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে আমরা খুব ইন্টারেস্টিং 4টা নিয়ম দেখতে পাচ্ছি, যার মধ্যে 3টা নিয়ম প্রায় এক, যেমন মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। এদের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো আমরা ক্যান নট বাটকেই ব্যবহার করব, কারণ অল্প কথায় কাজ হলে বেশি কথার প্রয়োজন কি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাস্ট শব্দটি দিয়ে একটি উদাহরণ, আই মাস্ট গো দেয়ার, আমি অবশ্যই সেখানে যাব। এখানে সেন্টেন্সের যে অংশটা ছিল মাস্ট, মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসেছে, বাকি অংশটুকু গো দেয়ার যা ছিল তাই রয়ে গিয়েছে। একইভাবে হ্যাভ টু, হ্যাজ টু, এদের পরিবর্তে আমরা শুধুমাত্র ক্যান নট বাট ব্যবহার করে বাক্যের বাকি অংশটুকু যেমন ছিল ঠিক তেমনভাবেই যদি উপস্থাপন করি তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে হ্যাড টু যেহেতু পাস্ট ফর্ম, সেই জন্য এখানে ক্যান নট বাট না হয়ে হচ্ছে কুড নট বাট অথবা কুড নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। হ্যাড টু, they had to do the work for the betterment of others, অন্যের মঙ্গলের জন্য তাদেরকে এই কাজটি করতে হতো। তাহলে they could not but do the work for the betterment of others। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা সহজেই মনে রাখতে পারি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এদের পরিবর্তে আমরা খুব সহজেই ক্যান নট বাট ব্যবহার করতে পারি, কিন্তু হ্যাড টুর পরিবর্তে আমরা কুড নট বাট ব্যবহার করতে পারি। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। আর আমরা চলে যাচ্ছি এখন পরবর্তী স্লাইডটিতে। এই স্লাইডটিতে 4টি নিয়ম উপস্থাপন করা হয়েছে এবং 4টি নিয়মই খুব মজার, আর এরা জোড়াবদ্ধ নিয়ম। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মেনি শব্দটির পরিবর্তে হচ্ছে নট এ ফিউ, আর এ ফিউ শব্দটির পরিবর্তে নট মেনি, অর্থাৎ মেনির পরিবর্তে নট এ ফিউ, এ ফিউ এর পরিবর্তে নট মেনি। একইভাবে মাছ থাকলে তার পরিবর্তে নট এ লিটল, আর এ লিটল থাকলে তার পরিবর্তে নট মাচ। এখানে একটা জিনিস জেনে রাখি আমরা, মেনি এবং মাচ শব্দগুলোর অর্থ হচ্ছে অনেক। তো মেনি শব্দটি দিয়ে সাধারণত কাউন্টেবল, অর্থাৎ যা গণনা করা যায়, যেমন টেবিলে অনেকগুলো বই রয়েছে, বইগুলো গণনা করা যাবে, তাহলে মেনি বুকস। আর মাচ শব্দটির অর্থ হচ্ছে অনেক, কিন্তু এটা হচ্ছে আনকাউন্টেবল, অর্থাৎ যা গণনা করা যাবে না। যেমন দেয়ার আর মাচ রাইস ইন দ্য স্যাক, অর্থাৎ বস্তাতে অনেকগুলো চাউল রয়েছে যা গণনা করা যায় না। এখানে রয়েছে একইভাবে এ ফিউ, এ লিটল, যার অর্থ হচ্ছে স্বল্প সংখ্যক, এ ফিউ কাউন্টেবল, এ লিটল আনকাউন্টেবল। তো আমরা দেখে নিচ্ছি মেনি থাকলে তার পরিবর্তে আমরা ব্যবহার করবো অনায়াসে নট এ ফিউ। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, শুধুমাত্র মেনি শব্দটির পরিবর্তে আমরা নেগেটিভ করতে ব্যবহার করেছি আই হ্যাভ নট এ ফিউ ফ্রেন্ডস। এ ফিউ শব্দটির পরিবর্তে আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান হ্যাজ এ ফিউ প্রবলেমস, লোকটির কিছু সমস্যা রয়েছে। দ্য ম্যান হ্যাজ নট মেনি প্রবলেমস, অর্থাৎ এ ফিউ এর পরিবর্তে নট মেনি ব্যবহার করলে আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে। আমরা এবার মাছের পর্যায়ে চলে আসছি। মাছ থাকলে নট এ লিটল, যেমন এখানে সেন্টেন্সটি যা ছিল তাই রয়েছে, শুধুমাত্র মাছ শব্দটির পরিবর্তে আমরা লিখেছি নট এ লিটল। এবং একইভাবে এ লিটল যদি বাক্যের মধ্যে উপস্থিত থাকে তাহলে আমরা এ লিটলের পরিবর্তে কি ব্যবহার করতে পারি, উই লিভ ইন এ লিটল ডিস্টেন্স ফ্রম দ্য টাউন, আমরা শহর থেকে অল্প কিছুটা দূরত্বে থাকি। উই ডু নট লিভ মাচ ডিস্টেন্স ফ্রম দ্য টাউন, এইখানে আমাদের মেইন ভার্বটা ছিল লিভ, যার কারণে এটাকে নেগেটিভ করতে আমাদের ডু নট নিয়ে আসতে হয়েছে। যদি এখানে ইজ থাকতো তাহলে হতো ইজ নট মাচ, এমন হতো, কিন্তু মেইন ভার্বের জন্য আমাদেরকে ডু নট নিয়ে আসতে হয়েছে। এবং আমরা জানি যে ডু নট ব্যবহার করলে তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করতে হবে, এবং এরপর আমরা মাছ শব্দটিকে ব্যবহার করেছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আর যাওয়ার পূর্বে আমরা এই স্লাইডের মূল থিমটাকে আরেকবার দেখে নিই। মেনি থাকলে নট এ ফিউ, এ ফিউ থাকলে নট মেনি, মাছের পরিবর্তে নট এ লিটল, এ লিটলের স্থলে নট মাচ। আমরা এখানে দেখতে পাচ্ছি আরও 4টি নিয়ম, অলওয়েজ, ভেরি, অ্যাডজেক্টিভ, সামটাইমস। তো এইখানে একটা ধারাগত মিল রয়েছে, অলওয়েজ থাকলে নেভার প্লাস অপোজিট ওয়ার্ড, ভেরি থাকলে নট প্লাস অপোজিট ওয়ার্ড, অ্যাডজেক্টিভ থাকলে নট প্লাস অপোজিট অ্যাডজেক্টিভ, এবং সামটাইমস থাকলে নট অলওয়েজ।
তাহলে আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ এর জায়গাতেও অপোজিট ওয়ার্ড আসছে, ভেরির পরিবর্তে অপোজিট ওয়ার্ড আসছে, অ্যাডজেক্টিভের পরিবর্তে অপোজিট অ্যাডজেক্টিভ আসছে, শুধুমাত্র সামটাইমস শব্দটির পরিবর্তে নট অলওয়েজ আসছে। তো আমরা এখানে দেখে নিই যে আমাদের প্রথম অলওয়েজ দিয়ে যেই উদাহরণটি রয়েছে তাকে আমরা দেখে নিই। এখানে দেখানো হয়েছে হি ইজ অলওয়েজ রেগুলার ইন দ্য ক্লাস। এখানে বলা হয়েছে অলওয়েজ থাকলে নেভার প্লাস অপোজিট ওয়ার্ড। আমরা দেখতে পাচ্ছি অলওয়েজ শব্দটির পরিবর্তে নেভার ব্যবহার করা হয়েছে এবং রেগুলার শব্দটির পরিবর্তে ইরেগুলার অর্থাৎ নেভার প্লাস অপোজিট ওয়ার্ড, যা এখানে যেমনটা এখানে বলা হয়েছিল অলওয়েজের পরিবর্তে ঠিক তেমনটা এখানে করা হয়েছে। তাহলে হি ইজ অলওয়েজ রেগুলার ইন দ্য ক্লাস, হি ইজ নেভার ইরেগুলার ইন দ্য ক্লাস। সে ক্লাসে সবসময় নিয়মিত, সে ক্লাসে কখনোই অনিয়মিত নয়। অর্থের পরিবর্তন হয়নি কিন্তু বাক্যের পরিবর্তন হয়েছে। ভেরি শব্দটি দিয়ে যেই সেন্টেন্সটি তৈরি করা হয়েছে, যে উদাহরণটি করা হয়েছে তাকে আমরা দেখতে পাচ্ছি এখন দ্য বয় ইজ ভেরি অ্যাটেন্টিভ। তো ভেরি শব্দটির পরিবর্তে আমরা ব্যবহার করব নট প্লাস অপোজিট ওয়ার্ড এবং সর্বশেষে অ্যাট অল। তাহলে এখানে ভেরির পরিবর্তে আমরা নট ব্যবহার করেছি এবং অ্যাটেন্টিভের অপোজিট হচ্ছে ইনঅ্যাটেন্টিভ। আর এই নট প্লাস অপোজিট ওয়ার্ড দেওয়ার পর অ্যাট অল শব্দটাকে আমরা সেন্টেন্সের একেবারে শেষে নিয়ে এসেছি। তাহলে আমাদের উত্তরটি দাঁড়াচ্ছে দ্য বয় ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ। বালকটি তার পড়াশোনায় খুবই মনোযোগী। এখানে হচ্ছে দ্য বয় ইজ নট ইনঅ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ অ্যাট অল, অর্থাৎ বালকটি তার পড়াশোনায় মোটেও অমনোযোগী নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ব্যবহার করে যখন আমরা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভে পরিবর্তন করব তখন নট প্লাস অপোজিট ওয়ার্ড নিয়ে আসব। যেমন রহমত মিয়া ইজ অ্যান অনেস্ট ফার্মার, এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট। তাহলে আমরা নট প্লাস অপোজিট ওয়ার্ড নিয়ে আসলে হবে অনেস্টের বিপরীত হচ্ছে ডিসঅনেস্ট। আর নট এ ডিসঅনেস্ট, এখানে আর্টিকেলের রুলস অনুসারে অনেস্ট শব্দটির আগে অ্যান বসেছে, একইভাবে আর্টিকেলের রুলস অনুসারে ডিসঅনেস্ট শব্দটির আগে এ বসেছে। অর্থাৎ অ্যান বা এর ব্যবহারটা হচ্ছে আর্টিকেলের রুলস অনুসারে, আর অ্যান অনেস্ট অ্যাডজেক্টিভের পরিবর্তে নট ডিসঅনেস্ট শব্দটি চলে এসেছে। তো আমরা চলে যাচ্ছি সামটাইমসের পরিবর্তে যা ব্যবহার করি সেক্ষেত্রে নট অলওয়েজ। এখানে দেখানো হয়েছে মাই আঙ্কেল সামটাইমস ভিজিট আওয়ার হোম। তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে মাই আঙ্কেল ডাজ নট। এইখানে ভিজিটস ভার্বের সাথে এস বা এস থাকার কারণে আমাদেরকে নেগেটিভ করতে ডাজ নট ব্যবহার করা হয়েছে এবং অলওয়েজ শব্দটি বাক্যের শুরুতে, মাঝে কিংবা শেষে যেখানে আমরা বসাই না কেন তার মধ্যে যদি শেষে বসানো হয় তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে অলওয়েজ শব্দটি বাক্যের শেষে খুব সুন্দর অ্যাডজাস্ট করেছে, যার কারণে অলওয়েজটিকে আমরা সবার শেষে নিয়ে এসেছি। অলওয়েজ, অ্যাট অল, আমরা দেখতে পাবো যে অলওয়েজ এবং অ্যাট অল এই দুইটি জিনিস ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে কোথায় এই দুটো জিনিসকে বসালে বাক্যটি পরিপূর্ণ সুন্দর হয় আমরা সেই স্থানে এটাকে বসাবো। আমরা অলওয়েজ শব্দটাকে বাক্যের শুরুতে, মাঝে কিংবা শেষে বসাতে পারি, তবে সাধারণত অলওয়েজ এবং অ্যাট অল বাক্যের শেষে থাকলেই অপেক্ষাকৃত এই ধরনের নেগেটিভ বাক্যগুলো সুন্দর হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে আমরা মূল থিমটা আবারও দেখে নিই। অলওয়েজ, ভেরি, অ্যাডজেক্টিভ এবং সামটাইমস, এই চারটি নিয়মের পরিবর্তে আমরা এখানে কি কি ব্যবহার করি এই স্লাইডটিতে, তাই ছিল আমাদের আলোচ্য বিষয়। আশা করি সবার মনে থাকবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে আমরা একটা সুন্দর নিয়ম দেখতে পাচ্ছি। এখানে নিয়মগুলো আসলে তৈরি করা হয়েছে ফরম্যাট অনুসারে, এদের ধারাগত মিল রেখে, বিক্ষিপ্ত বা এলোমেলো ভাবে নয়। তো সেই ধারাগতভাবে মিল রেখে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাজ সুন অ্যাজ, হার্ডলি হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড। এই তিনটা ধারার পরিবর্তে আমরা একটা অংশ ব্যবহার করে, একটা ফ্রেজ ব্যবহার করে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড এবং নো সুনার হ্যাড। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার হ্যাডটাকে কিভাবে ব্যবহার করছি। অ্যাজ সুন অ্যাজ আই স হিম, যখনই আমি তাকে দেখলাম, হি কল্ড মি, সে আমাকে ডাকলো। দেখি যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা ব্যবহার করব নো সুনার হ্যাড, অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ উঠে যাবে এবং এর পরিবর্তে বসবে নো সুনার হ্যাড। কেমন? তো নো সুনার হ্যাড ব্যবহার করার পূর্বে এবং এই কমা যেখানে থাকবে, এই কমার জায়গায় নো সুনার হ্যাড যুক্ত বাক্যে কমার স্থলে আমরা দেন ব্যবহার করব। আমি আবারও বলছি, নো সুনার হ্যাড যুক্ত বাক্যে যেখানে কমা আমরা ব্যবহার করেছি সেই কমার স্থলে আমরা দেন ব্যবহার করব সবসময়। তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে হচ্ছে নো সুনার হ্যাড, এখন আই স ছিল, এটা হয়ে গেছে আই সিন। হ্যাড থাকার কারণে আমরা জানি যে হ্যাড থাকলে এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হবে, এই জন্য হ্যাড থাকার জন্য এখানে সটা সিন হয়ে গিয়েছে এবং এই কমার পরিবর্তে আমরা এখানে দেন ব্যবহার করেছি। তারপর হিম, হিম
হি কল্ড মি যা ছিল ঠিক তাই অপরিবর্তিতভাবে রয়ে গিয়েছে। হার্ডলি হ্যাড যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা ব্যবহার করব নো সুনার হ্যাড, এবং নো সুনার হ্যাডের পর যেখানে হার্ডলি হ্যাডের হোয়েন থাকবে আমরা সেখানে দেন ব্যবহার করব। অর্থাৎ নো সুনার দিয়ে গঠিত বাক্যের মাঝামাঝিতে কমা থাকলে কিংবা হোয়েন থাকলে তার পরিবর্তে দেন হবে। তো আমরা হার্ডলি হ্যাড শব্দটির পরিবর্তে নিয়ে আসছি শুধুমাত্র নো সুনার হ্যাড। হার্ডলি হ্যাডের পরিবর্তে আমরা নিয়ে এসেছি কি নো সুনার হ্যাড। তারপর আই ফিনিশড মাই লেসন, ঠিক আই ফিনিশড মাই লেসন যা ছিল তাই বসেছে। এখানে হোয়েনের পরিবর্তে দেন ব্যবহার করেছি। মাদার কেম টু মি, মা আমার কাছে আসলেন, এখানেও একই জিনিস রয়ে গিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হার্ডলি হ্যাড শব্দটির পরিবর্তে আমরা অনায়াসে নো সুনার হ্যাড ব্যবহার করতে পারি, এবং যেখানে হোয়েন থাকবে হোয়েনের পরিবর্তে আমরা দেন ব্যবহার করব। তো শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি পরবর্তী নিয়মটিতে। স্কেয়ার্সলি হ্যাড, ঠিক হার্ডলি হ্যাডের মতো আমরা স্কেয়ার্সলি হ্যাডটাকেও ওই নো সুনার হ্যাড বসিয়ে চেঞ্জ করতে পারি। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবে যে নো সুনার বসেছে শুধুমাত্র স্কেয়ার্সলি শব্দটির পরিবর্তে। হ্যাড যা ছিল, বাকি অংশ যা ছিল তাই রয়ে গেছে। শুধু এখানে ওই হার্ডলি হ্যাডের হোয়েন থাকলে দেন হচ্ছে, এখানেও স্কেয়ার্সলির সাথে হোয়েন থাকলে নো সুনার সাথে দেন হচ্ছে। এরপর রয়েছে আমাদের একটি চমৎকার নিয়ম, বোথ ডট ডট অ্যান্ড। বোথ শব্দটির পরিবর্তে আমরা বসাবো নট অনলি, অ্যান্ড শব্দটির পরিবর্তে বসাবো বাট অলসো। ব্যাস, এর বেশি আর কিছুই করতে হচ্ছে না আমাদেরকে। যেমন হাসিব ইজ বোথ এ ব্রাইট স্টুডেন্ট অ্যান্ড এ পপুলার ক্রিকেটার। তাহলে এই বোথ শব্দটির পরিবর্তে আমরা ব্যবহার করব নট অনলি, এবং এই অ্যান্ড শব্দটির পরিবর্তে আমরা ব্যবহার করব বাট অলসো। তাহলে আমরা দেখে নিচ্ছি আমাদের উত্তরটা কি হচ্ছে। তো একটু খেয়াল করে দেখতে পাবে যে এখানে বোথ শব্দটির পরিবর্তে নট অনলি এবং অ্যান্ড শব্দটির পরিবর্তে বাট অলসো। বাকি সকল সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা তথ্য যেমনটা ছিল ঠিক তেমনটাই রয়ে গিয়েছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এই স্লাইড থেকে কি পাচ্ছি? আমরা এই স্লাইড থেকে চারটি নিয়ম পাচ্ছি। চারটি নিয়ম হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, হার্ডলি হ্যাড, স্কেয়ার্সলি হ্যাড, বোথ ডট ডট অ্যান্ড। এবং এখানে একটু জানিয়ে রাখি কিছু কিছু গ্রামারের কিছু নিয়ম আছে যেগুলো অন্যান্য গ্রামারের ক্ষেত্রেও বিকল্প হিসেবে কাজ করে। যেমন এখানে যেই চারটি গ্রামার উপস্থাপন করা হয়েছে এই চারটি গ্রামার কিন্তু আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের নবম ও দশম কিংবা HSC অর্থাৎ ইন্টারমিডিয়েট শ্রেণীর জন্য কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম হিসাবেও কিন্তু এই চারটি নিয়ম বেশ কার্যকর। সুতরাং আমরা নিয়মগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখি এবং ভালোভাবে প্র্যাকটিস করি, চর্চা করি, তাহলে আমরা খুব সহজে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের ট্রান্সফরমেশন শেখার পাশাপাশি কমপ্লিটিং সেন্টেন্সের কিছু নিয়ম আমরা শিখে ফেলতে পারবো। তো ধন্যবাদ, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডটিতে। এইখানে এই স্লাইডটিতে চারটি নিয়ম উপস্থাপন করা হয়েছে। প্রথম হচ্ছে অ্যাজ ডট ডট অ্যাজ। অ্যাজ ডট ডট অ্যাজ এর পরিবর্তে নট প্লাস কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন। যেমন অ্যাজ ফাইন অ্যাজ, অ্যাজ ফাইন অ্যাজ এর পরিবর্তে আমরা দিব নট ফাইনার। ফাইন শব্দটির কম্পারেটিভ ফর্ম হচ্ছে ফাইনার দেন। যদি এখানে থাকে অ্যাজ লং অ্যাজ, তাহলে এখানে কি হবে আমাদের নট লঙ্গার দেন। যদি এখানে থাকে অ্যাজ লার্জ অ্যাজ, তাহলে এখানে আমরা দিব নট লার্জার দেন। যদি এখানে আমাদের থাকে অ্যাজ বিউটিফুল অ্যাজ, এখানে আমরা ব্যবহার করব নট মোর বিউটিফুল দেন। বিউটিফুলের সাথে ইয়ার হয় না, বিউটিফুল কম্পারেটিভ করতে হলে মোর ব্যবহার করতে হয়, সেজন্যই হচ্ছে নট মোর বিউটিফুল দেন। যদি চিরন্তন সত্য থাকে তাহলে চিরন্তন সত্যকে আমরা, যদি এখানে টু ব্যবহার করা হচ্ছে আসলে এখানে হবে ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। আমি আবারও বলছি, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে আমরা এই পর্যায়ে ব্যবহার করব নেগেটিভ ইন্টারোগেটিভ। আর বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব টু ডট ডট টু, এটা মূলত একটি নেগেটিভ সেন্টেন্স। এর পরিবর্তে আমরা ব্যবহার করব সো ডট ডট দ্যাট, তারপর সাবজেক্ট ক্যান নট বা কুড নট। তো আমরা চলে যাচ্ছি এক নম্বর নিয়মটির ক্ষেত্রে। আমরা যা বলেছিলাম আশা করি মনে আছে, অ্যাজ ফাইন অ্যাজ, এখানে হবে নট ফাইনার দেন। দেখতে পাচ্ছি আমরা নিয়মটা, রাতুল ইজ অ্যাজ টল অ্যাজ মিহাদ। রাতুল মিহাদের মতো লম্বা, তাহলে আমরা অ্যাজ টল অ্যাজ এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি নট টলার দেন। দেখতে পাচ্ছ এখানে রাতুল ইজ এবং মিহাদ যা ছিল তাই রয়ে গিয়েছে, কিন্তু অ্যাজ টল অ্যাজ এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি নট টলার দেন। ইউনিভার্সাল ট্রুথ থাকলে আমরা করব নেগেটিভ ইন্টারোগেটিভ, যেমন দ্য মুন শাইন্স অ্যাট নাইট। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে হবে ডাজ নট দ্য মুন। শাইন্স শব্দটি থাকে সাথে অ্যাজ থাকার কারণে আমরা এখানে ডাজন্ট নিয়ে এসেছি। আর দ্য মুন শাইন অ্যাট নাইট, ডাজ নিয়ে আসার পর ভার্বের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সবসময়। আমরা জানি যে এটা আমাদের রাইট ফর্ম ভার্বের একটি নিয়ম, যে ডু ডিড ডাজ ব্যবহার
ব্যবহার করা হলে তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। সকল গ্রামারের ক্ষেত্রে এই নিয়মটি সত্য। বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকলে আমরা উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আরেকটা নেগেটিভ বাক্য আমরা তৈরি করে ফেলবো খুব সহজেই। যেমন বাই ওয়াকিং ফাস্ট ইউ ক্যান রিচ আর্লি, এখানে বাই শব্দটির পরিবর্তে আমরা শুধুমাত্র উইদাউট ব্যবহার করব। তাহলে উইদাউট ওয়াকিং ফাস্ট, এখানে তো ভার্বের সাথে আইএনজি যোগ করাই আছে। উইদাউট ওয়াকিং ফাস্ট ইউ ক্যান রিচ আর্লি, এখানে ক্যানের সাথে আমরা নট যোগ করব, তাহলে আমাদের বাক্যের অর্থটা অপরিবর্তিত থাকবে। বাক্যের পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না। তাহলে আমরা দুটো জিনিস চেঞ্জ করব, এখানে বাই এর পরিবর্তে উইদাউট এবং ক্যানের সাথে নট যোগ করব। আমি আবারও বলছি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত বাক্যকে আমরা নেগেটিভ করতে হলে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি বাক্যে আমরা রূপান্তর করব। আর এই ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস চেঞ্জ করতে হবে, একটা হচ্ছে বাই এর পরিবর্তে উইদাউট এবং ক্যানের পর নট। তাহলে আমরা উত্তরটি দেখে নিই এখন। এই এক্সাম্পল অ্যান্সারটি কি আসছে, উইদাউট ওয়াকিং ফাস্ট, এখানে বাই এর পরিবর্তে উইদাউট ওয়াকিং ফাস্ট ইউ ক্যান ছিল, ক্যানটা হয়ে যাচ্ছে ক্যান নট রিচ আর্লি। আশা করি বুঝতে পেরেছো। 2.2 দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, এইখানে এই টু শব্দটির পরিবর্তে আমরা ব্যবহার করব সো, আর এই টু এর পরিবর্তে হচ্ছে দ্যাট সাবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান। দ্য সাবজেক্টের প্রোনাউনও আমরা ব্যবহার করতে পারি, দ্য ম্যান ক্যান নট অথবা কুড নট। যেহেতু এখানে ওয়াজ ছিল আমরা এখানে কুড নট ব্যবহার করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়ম, এখানে আমাদের ভুলক্রমে ক্যান নট চলে এসছে, এখানে ওয়াজ থাকার কারণে আসলে এটা হওয়া উচিত ছিল আমাদের কুড নট, তাই না? যদি আমরা এখানে ওয়াজ থাকার পরে এখানে ক্যান নট দিই তাহলে কিন্তু আমাদের বাক্যটি কাটা যাবে। তাহলে আমরা দেখে নেই যে এই টু এর পরিবর্তে আমরা সো ব্যবহার করেছি এবং এই টু এর পরিবর্তে দ্যাট সাবজেক্টের প্রোনাউন হিসেবে হি এবং কুড নট হবে এই জায়গাটিতে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা এখান থেকে কি পাচ্ছি, অ্যাজ ডট অ্যাজ ইউনিভার্সাল ট্রুথ বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি 2.2। আমরা চলে যাচ্ছি আমাদের নিয়মের সর্বশেষ স্লাইডটিতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দুইটা রুলস হচ্ছে ডিগ্রি ভিত্তিক, অর্থাৎ আমরা জানি যে ডিগ্রি ভিত্তিক দুইটা নিয়মকে আমরা যদি পজিটিভ ডিগ্রিতে দুটা কম্পারেটিভ, একটা কম্পারেটিভ একটা সুপারলেটিভ, আমি আবারও রিপিট করছি, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির কে যদি আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে তা নিজে থেকেই নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। যেমন কম্পারেটিভ সেন্টেন্স যদি দেন এনি আদার, আর সুপারলেটিভ ডিগ্রিতে যদি দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে চেঞ্জ করতে পারি। আমরা একটা উদাহরণ দেখে নেই, যেমন এখানে বলা হয়েছে করিম ইজ টলার দেন এনি আদার। তো দেন এনি আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করলেই নেগেটিভ হয়ে যাবে। তো পজিটিভ করলে আমাকে শুরুতে নিয়ে আসতে হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ করিম। আবার সুপারলেটিভ ডিগ্রি একইভাবে এই যে দা যুক্ত সুপারলেটিভ ফর্মের যেই সেন্টেন্সটি আছে এটাকে আমরা নেগেটিভ করতে যদি চাই তাহলে আমরা এই ক্ষেত্রে নো আদার যুক্ত বাক্য গঠন করে দিলে এটা আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে। আমরা এইভাবেও কম্পারেটিভ এবং সুপারলেটিভ অর্থাৎ দেন এনি আদার অথবা দা প্লাস সুপারলেটিভ ফর্ম যুক্ত কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিকে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রি দিয়ে চেঞ্জ করলে এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। যদি মাত্র শুধু সেন্টেন্সে হেল্পিং ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব না থাকে তখন আমরা কি করব, তখন আমরা সেই হেল্পিং ভার্বের সাথে একটা অদৃশ্য অনলি বা এলন ধরে নিব এবং সেটা মূলত অবজেক্ট, ওই অনলি বা এলন দিয়ে ওই সেন্টেন্সের অবজেক্টকেই বোঝানো হবে। আমি আবার রিপিট করছি, সেন্টেন্সে হেল্পিং ভার্ব ছাড়া যদি আর কোনো ভার্ব না থাকে এবং আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করার অন্য কোনো নিয়ম উল্লেখ করা না হয় তাহলে আমরা সেই হেল্পিং ভার্বের পর অবজেক্ট এর আগে একটা অদৃশ্য অনলি বা এলন ধরে নিব এবং সেই অদৃশ্য অনলি বা এলনের জন্য আমরা নাথিং বাট ব্যবহার করব। যেমন হাবিল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 9, এখানে সাবজেক্ট হচ্ছে হাবিল, ইজ হচ্ছে আমাদের মেইন ভার্ব, যদিও হেল্পিং ভার্বের কথা বলা হয়েছে, হেল্পিং ভার্ব ছাড়া আর কোনো ভার্ব নেই, সুতরাং এই হেল্পিং ভার্বটা হচ্ছে এখন মেইন ভার্ব। এই স্টুডেন্ট অফ ক্লাস 9 অংশটি হচ্ছে অবজেক্ট। তাহলে স্টুডেন্ট এর আগে আমরা যদি অনলি শব্দটি মনে মনে ধরে নিই তাহলে আমাদের অনলির পরিবর্তে আমরা বসাচ্ছি হাবিল ইজ নাথিং বাট এ স্টুডেন্ট অফ ক্লাস 9। এখানে আমরা ন্যাচারাল রুলস দেখতে পাচ্ছি, ন্যাচারাল রুলস ন্যাচারাল সলিউশন, অর্থাৎ আমরা বাক্যকে উপরে যে নিয়মগুলো এতক্ষণ চর্চা করে এসেছি এই নিয়মগুলোর বাহিরেও আমরা চাইলে বাক্যকে ভিন্নভাবে সমাধান করতে পারি এবং সেটাকে বলা হয় ন্যাচারাল রুলস। তবে এর একটা বৈশিষ্ট্য হচ্ছে একটা ধারা এখানে ঠিক রাখতে হবে, বজিয়ে রাখতে হবে। সেই ধারাটি হচ্ছে
আমাকে অবশ্যই বাক্য পরিবর্তন করব, আমার অর্থ যেন পরিবর্তিত না হয়। এই ব্যাপারটা খেয়াল রেখে আমি যে কোনোভাবে এটাকে নেগেটিভ করলে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে, এবং এটাকে বলা হয় ন্যাচারাল রুলস। যেমন আমরা দেখতে পাচ্ছি এভরি মাদার লাভস হার চাইল্ড। তো আমরা এভরি একটা নিয়ম করে এসেছি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, যে এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট বসবে। তো আমরা এর বাইরে আমরা কিভাবে করতে পারি আমরা দেখে নিই। এভরি মাদার ডাজ নট হেট হার চাইল্ড, এটা হচ্ছে এই সেন্টেন্সের নেগেটিভ ফর্ম, এটাও হবে। অথবা নো মাদার হেটস হার চাইল্ড, কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা ন্যাচারাল রুলসের ব্যাপারটি বুঝতে পেরেছো। আর এই স্লাইডে আমরা যে 4টি রুলস আলোচনা করলাম, প্রথম দুটি ছিল আমাদের কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি থেকে। আমরা যদি পজিটিভ ডিগ্রিতে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে, ডিগ্রির পরিবর্তন হচ্ছে, নেগেটিভও হচ্ছে। আর অনলি হেল্পিং ভার্ব, যদি সেন্টেন্সে হেল্পিং ভার্ব ছাড়া আর কোনো ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা হেল্পিং ভার্বের পর নাথিং বাট বসিয়ে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। আর আরেকটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। এই ক্ষেত্রে যে কথাটি বলা হয়েছিল যে আমরা বাক্যের অর্থগত পরিবর্তন না করে রূপগতভাবে যে কোনোভাবেই পরিবর্তন আমরা করে প্রাকৃতিকভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা করতে পারি। তো আমরা চলে যাচ্ছি এখন। আর আমরা এর আগের স্লাইডটিতে বেশ কিছু নিয়ম দেখতে পেয়েছিলাম যেখানে অপোজিট ওয়ার্ড নির্ভর করে। মূলত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার ক্ষেত্রে অপোজিট ওয়ার্ড একটা বড় ধরনের অবদান থাকে। আর এই কারণেই কিছু অপোজিট ওয়ার্ড তোমাদেরকে দেওয়া হলো, তোমরা চাইলে এই পর্যায়ে ভিডিওটিকে পজ করে অপোজিট ওয়ার্ডগুলোকে তুলে নিতে পারো। তো এখানে আমরা অপোজিট ওয়ার্ডগুলোকে দেখতে পাচ্ছি এবং বেশ সবগুলো অপোজিট ওয়ার্ড বেশ সহজ এবং খুব সহজেই বোধগম্য এরকমই মনে হচ্ছে। তো যদি কোথাও কোনো অবজেকশন থাকে, কোনো ওয়ার্ডের মিনিংটা তুমি এই মুহূর্তে খেয়াল না থাকে আমাকে জিজ্ঞেস করে জেনে নিতে পারো। তো আমরা এই পর্যায়ে ভিডিওটাকে পোস্ট করছি তোমাদের অপেক্ষাকৃত ভালো অনুশীলনের জন্য। আশা করি সবাই দেখেছো। এবং এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমরা এতক্ষণ ধরে যেই নিয়মগুলো দেখে আসলাম সেই নিয়মগুলোকে এখানে অ্যাট এ টাইম একসাথে উপস্থাপন করা হয়েছে খুব সংক্ষেপে। দ্য সিম্বলস ফর চেঞ্জিং ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চেঞ্জ করার যেই লক্ষণ বা চিহ্নগুলোর ভিত্তিতে আমরা চেঞ্জ করে থাকি সেইগুলো এখানে দেওয়া হয়েছে। এবং আমরা 28টি নিয়ম নিয়ে আলোচনা করেছি। এই 28টি নিয়মের মধ্যে 28টি নিয়মের সাংকেতিক চিহ্ন এখানে দেওয়া হয়েছে। তোমরা চাইলে যে কোনো নিয়মটাকেই চেঞ্জ মনে করতে করে দেখতে পারো যে কতদূর মনে পড়ে। তো প্রথমে অনলি বা অ্যালোনের পরিবর্তে যদি ব্যক্তি বোঝায় নান বাট, অনলি বা অ্যালোন দিয়ে বস্তু বোঝালে কি বসবে? নাথিং বাট। অনলি বা অ্যালোন দিয়ে সংখ্যা বোঝানো হলে নট মোর দেন বা নট লেস দেন। এভরি এর পরিবর্তে আমরা ব্যবহার করব দেয়ার ইজ নো ডট 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 বাট। মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এদের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ক্যান নট বাট। হ্যাড টু থাকলে কুড নট বাট। একইভাবে মেনি থাকলে নট এ ফিউ, এ ফিউ থাকলে নট মেনি। তারপর যথারীতি নিয়মগুলো যেভাবে রয়েছে আমরা যদি একটু মনে করার চেষ্টা করি তাহলে 28টি নিয়মকে আমরা খুব সহজেই মনে করতে পারবো। তো শিক্ষার্থীবৃন্দ, অনেকক্ষণ আমরা নিয়মের উপর অধ্যয়ন করলাম, নিয়ম নিয়ে অনেকক্ষণ স্টাডি করলাম। এবার আমরা কিছু প্র্যাকটিসে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10টি সেন্টেন্স উপস্থাপন করা হয়েছে এবং 10টি সেন্টেন্সে তুমি যেই চিহ্ন বা লক্ষণগুলোকে ভিত্তি করে চেঞ্জ করবে এই জায়গাগুলোতে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। আমি আশা করব যে তোমরা নিজে থেকে এই সমাধানগুলো করতে পারবে। তো তোমাদের সমাধানের জন্য আমি এই পর্যায়ে ভিডিওটাকে পোস্ট করছি এবং আশা করি সবাই ভালোভাবে প্র্যাকটিস করবে। ধন্যবাদ। আমার ধারণা যে প্রায় সবারই হয়েছে, ভুল হবে না কারো। তো আমরা উত্তরটিকে এবার মিলিয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। এই 10টি সেন্টেন্সের উত্তরটি এই স্লাইডে দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা একটু দেখে নাও যে তোমাদের কতটা সঠিক হয়েছে। আর যদি কোথাও ভুল হয়ে থাকে, যদি কোনো নিয়মে ভুল হয়ে থাকে, সেই নিয়মটি পুনরায় দেখার জন্য অনুরোধ থাকবে। তো এতক্ষণ আমরা চিহ্নযুক্ত সেন্টেন্সকে, যে সকল চিহ্নকে অবলম্বন বা যে সকল ফ্রেজ বা ওয়ার্ডকে ভিত্তি করে আমরা চেঞ্জ করবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে, আমরা সেই জিনিসটা দেখলাম। এবার কিছু সেন্টেন্স দেওয়া হচ্ছে, সর্বশেষ সংযোজন। কিছু সেন্টেন্স দেওয়া হলো যেখানে কোনো চিহ্ন নেই, তোমাকে সেই কাঙ্ক্ষিত ফ্রেজ বা ইডিয়মসকে খুঁজে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিংবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে চেঞ্জ করতে হবে। আর এই পর্যায়ে আমি ভিডিওটি পোস্ট করে দিচ্ছি, তোমাদের চেঞ্জ করার অপেক্ষায় থাকছি এবং আশা করছি যে সবাই খুব সুন্দরভাবে সফল হবে। ধন্যবাদ সবাইকে।
এখানে দা ইজ নট এ স্মল রিভার, দা পদ্মা হবে আসলে এটা, ভুলক্রমে প্রিন্টিং মিস্টেকের বা টাইপিং মিস্টেকের শব্দটি হয়তো বাদ পড়ে গিয়েছে কোনোভাবে। দ্য পদ্মা ইজ নট এ স্মল রিভার। তো আমরা চলে যাচ্ছি উত্তর দেখার ক্ষেত্রে। এখানে দা পদ্মা দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। দেখো এই উত্তরগুলো মিলিয়ে নাও সবাই। আমার ধারণা যে সবাই সফল হয়েছে। এখন চাইলে তোমরা নিজেদের মতো করে আবারও চর্চা করতে পারো, নিয়মগুলোকে দেখে নিতে পারো, এবং একটু মনোযোগ দিয়ে দেখলে এবং এটাকে প্রাথমিকভাবে বেশ কয়েকবার চর্চা করলে এর একটা স্থায়ী প্রভাব তোমার ভিতরে থেকে যাবে এবং এই গ্রামার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।